জনকপুর গ্রাম কুয়াশার মোটা চাদরে মোড়া ছিল। গ্রামের বড়লোকদের বাড়ির চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছিল, কিন্তু ভোলারামের কুঁড়ে ঘরে ঠান্ডা একদম হাড় কাঁপানো। ভোলারামের কাছে একটি মাত্র পাতলা কম্বল ছিল, যেটা দিয়ে তারা চারজন অনেক কষ্টে দিন কাটাতো। ভোলারামের স্ত্রী লতিকা তার সেই পুরনো শাড়ি পরেই ঘরের উনুনের পাশে বসে আছে, কিন্তু তার ঘরে উনুন জ্বলছে না। তুমি কি বাইরে যাবে এখন? বাইরে তো ঘন কুয়াশা, ঠান্ডাও প্রচণ্ড। ঘরেও তো উনুন জ্বালানোর মতো কাঠ নেই। বাইরে থেকে কিছু কাঠ কিনে নিয়ে এসো তাহলে। আর ঘরে একটুকুও খাবার নেই। কাল রাতে বাচ্চারা শুধু জল খেয়ে ঘুমিয়েছিল। কিছু রেশন নেই, কিছু রেশন নিয়ে এসো। কি করব বলো লতিকা, ঠান্ডাতেও কাজে যেতেই হবে। মালিকের দেরি একদম পছন্দ নয়। তুমি তো জানোই মালিকের হোটেলে চা ছাড়া গ্রামবাসীর সকাল শুরুই হয় না। তুমি চিন্তা করো না, আজকে যে করেই হোক মালিকের থেকে টাকা নিয়ে রেশন নিয়েই আসবো। তখনই মীরা কম্বলের থেকে বাইরে বেরিয়ে আসে। তার চোখ মুখ ঠান্ডায় আর ঘুমে লাল হয়ে আছে। সে তার বাবাকে বলে, বাবা, রাতে খুব ঠান্ডা লাগে। এই পাতলা কম্বলে একদমই ঠান্ডা যায় না। আমার খুব শরীর খারাপ করছে বাবা। বাবা, আজ তুমি যখন বাড়ি ফিরবে, ফেরার সময় একটা মোটা দেখে কম্বল কিনে আনবে বাবা। হ্যাঁ বাবা, খুবই ঠান্ডা লাগে। প্লিজ বাবা, একটা মোটা কম্বল কিনে এনো। ভোলারাম তার বাচ্চাদের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে যে সে তার বাচ্চাদের দুবেলা দুমুঠো খাবারও দিতে পারছে না, ঠান্ডার হাত থেকে তার বাচ্চাগুলোকে বাঁচাতেও পারছে না। তার চোখ জলে ভরে আসে, কিন্তু সে চোখ থেকে জল মাটিতে পড়তে দেয় না। সে চোখের জল গিলে তার বাচ্চাদের বলে, হ্যাঁ আমার সোনারা, আমি পুরো চেষ্টা করব আজ মালিকের কাছ থেকে পুরো টাকা নিয়ে আসব। আর সেই টাকা দিয়ে সবার প্রথমে তোমাদের জন্য মোটা কম্বল আর অনেক বাজার নিয়ে আসব। ভোলারাম হতাশ চোখে তার স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর ঘন কুয়াশার মধ্যে কাজে চলে যায়। তার মালিকের হোটেল, যার নাম রঘুনাথ শেঠের হোটেল, সেখানে ঠান্ডা সত্ত্বেও সকাল সকাল গ্রামবাসীদের ভিড় লেগে থাকত। ভোলারাম সেখানে চা বানানোর কাজ করত। তার হাতের চায়ে এতটাই জাদু ছিল যে গ্রামবাসীরা এই হাড় কাঁপানো ঠান্ডাতেও তার দোকানে ভিড় করত। ভোলারাম পড়াশোনা জানতো না, তাই মানুষের দোকানে চা বানানো ছাড়া আর অন্য কোনো কাজ সে করতে পারতো না। আরে ওই ভোলারাম, কটা বাজে খেয়াল আছে? আজকে আবার দেরি করে এসেছিস। 6টায় ঢুকতে বলেছি মানে 6টায় ঢুকবি। আজকেও 5 মিনিট লেট। কাল থেকে যদি 1 মিনিটও দেরি হয়, তোর হাফ মজুরি কেটে নেব। ক্ষমা করে দিন মালিক, কাল থেকে আর দেরি হবে না। এত ঠান্ডায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আজ। আবার বাহানা দিচ্ছিস? চল চল, বেশি কথা না বলে তাড়াতাড়ি হাত চালা। দেখ বাইরে কত ভিড়, সবাই চা খেতে আসে আমার দোকানে সকালে। কাল থেকে আমার দোকানে সকালের চা 6টার মধ্যেই তৈরি চাই। ভোলারাম ঠান্ডা ভুলে তাড়াতাড়ি চা বানাতে শুরু করে। তার চায়ের সুগন্ধ পুরো দোকানে ভরে ওঠে। ভোলারামের হাত পা অবশ হয়ে আসছিল, কিন্তু সে চুপচাপ কাজ করতে থাকে। সে পুরো দিন ধরে একভাবে কাজ করে যায়। এরপর, মালিক, আমাকে আজকের মজুরি আর আগের দিনের বাকি মজুরি যদি আপনি দিয়ে দিতেন খুবই উপকার হতো। বাড়িতে একটুও বাজার নেই, বাজার করতে হবে। বাচ্চারা কাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, টাকা তো দেবই, কিন্তু আজ নয়। আজ দোকানের অনেক জিনিস কিনতে হবে। আজ আমার কাছে টাকা কম আছে, আমি তোকে কাল টাকা দেব। আর তুই এতটাও ভিখারি নোস যে একদিন টাকা না পেলে না খেয়ে মরবি। না না মালিক, আমি বাহানা দিচ্ছি না। সত্যি বাড়িতে একটুও খাবার নেই। কিছু অন্তত দিন, আমার বাচ্চারা না খেয়ে আছে। এমনটা করবেন না। আমার ছেলে মেয়ের জন্য আমাকে মোটা কম্বলও কিনতে হবে, তারা ঠান্ডায় খুবই কষ্ট পায়। চুপ করে থাক একদম, বেশি কথা বলিস না। বেশি কথা বললে যেটুকু টাকা দিতাম কাল সেটাও দেব না। যা বেরো এখান থেকে। রঘুনাথ তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ভোলারাম খালি হাতে বাড়ি ফিরে আসে। সে কিছুক্ষণ দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছিল না যে কোন মুখে সে ভেতরে যাবে। অবশেষে সে ভেতরে যায়। বাবা, বাবা, তুমি চলে এসেছো? কম্বল, কম্বল কোথায়? ভোলারাম দুঃখী মনে বলে, ক্ষমা করে দে মা, আজকে আমি কিছুই আনতে পারিনি। মালিক বলেছে যে কালকে দেবে, কালকে আমি অবশ্যই আনব। বাচ্চারা কষ্ট পায়, কিন্তু কিছু বলে না।
লতিকা ভোলারামকে বলে, আমি জানতাম আজকেও মালিক টাকা দেবে না। আমি পাশের বাড়ি থেকে একটু আটা চেয়ে এনেছি, ওটা দিয়ে শুকনো রুটি বানিয়েছি। নুন দিয়ে রুটি খেয়ে নিই আজ সবাই মিলে। আমি কালকেই কিছু একটা করছি, আমাকে ক্ষমা করে দাও লতিকা, আমি তোমাদের ঠিকভাবে খাওয়াতে পড়াতে পারছি না। সেই রাতে তারা কোনোভাবে শুকনো রুটি আর নুন খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোলারাম সারা রাত ঘুমোতে পারে না। সে সিদ্ধান্ত নেয় মালিকের সামনে সে আর দুর্বল হয়ে পড়বে না। নিজের কষ্টের টাকা সে যে করেই হোক চাইবে। পরদিন ভোলারাম 6টার আগেই হোটেল পৌঁছে যায়। তার হাত পা ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার মনে আশা ছিল যে আজ মালিক তার পুরো টাকা দিয়ে দেবে। আরে বাহ, আজকে তাড়াতাড়ি এসেছিস, কিন্তু এ কি তোর হাত পা চলছে না কেন? তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর, আমার কাজ চাই, বাহানা নয়। মালিক, আমার শরীরটা একটু খারাপ, কিন্তু আমি পুরো শক্তি দিয়ে কাজ করছি। আজকের চা কালকের থেকেও সুস্বাদু হবে। ভোলারাম জানতো যদি সে বেশি কথা বলে আজকেও মালিক টাকা দেবে না, তাই সে বেশি কথা না বলে চুপচাপ কাজ করতে থাকে। সবাই চা খায় আর ভোলারামের প্রশংসা করে। তখনই রঘুনাথ বলে, আরে শুনুন শুনুন, ওর চায়ের প্রশংসা করবেন না। আমি ওকে এত সুস্বাদু চা বানানো শিখিয়েছি, এই গরিব ভিখারি কিছুই করতে পারতো না। ভোলারাম এসব শুনেও চুপচাপ কাজ করতে থাকে। সে সবসময় রঘুনাথের থেকে বাজে কথা শুনত, কিন্তু তবুও চুপচাপ কাজ করত। এরপর রাতের বেলায় যখন সব কাজ হয়ে যায়, ভোলারাম রঘুনাথের কাছে যায় আর বলে, মালিক, আমার আগের আর আজকের বকেয়া টাকা মিলে 700 টাকা হয়েছে। যদি আপনি দিয়ে দিতেন খুব ভালো হতো। কত বললি? 700? তোর অকাত আছে এতগুলো টাকা চাওয়ার? এতগুলো টাকা একসাথে দেখেছিস কখনো? নে, এই 100 টাকা রাখ, আজকের জন্য এটাই যথেষ্ট, বেশি কথা বলিস না। এ কি মালিক, আপনি 700 টাকার জায়গায় 100 টাকা দিয়েছেন? এইটুকু টাকা দিয়ে তো বাড়িতে বাজারই আসবে না। আমাকে আবার বাচ্চাদের জন্য মোটা কম্বল দিতে হবে। অন্তত 500 টাকা তো দিন। ওই ভিখারি, বেশি কথা বলিস না। বেশি কথা বললেই 100 টাকাও পাবি না। তোর কি মনে হয় তুই অনেক পরিশ্রম করিস? তুই যেটুকু কাজ করিস এই 100 টাকাই অনেক। চল, যা দূর হ। ভোলারাম চোখে অপমানের অশ্রু নিয়ে ভগবানকে ধন্যবাদ দেয় যে সে কিছু তো পেয়েছে। সে জানতো যে মালিকের সাথে তর্ক করে কোনো লাভ নেই। সে 100 টাকা নিয়েই বেরিয়ে আসে। 100 টাকা নিয়ে সে বাজারে আসে। সবার প্রথমে সে সবজি কিনবে, তারপর কম্বল। দাদা, আলু কত করে কিলো? আর টমেটো কত করে? আলু 80 টাকা কিলো আর টমেটো 70 টাকা কিলো। দাম শুনে ভোলারাম হতবাক হয়ে যায়। 100 টাকায় তো মোটে 1 কিলো আলু আর অল্প আটা কিনতে পারবে সে। তখনই তার নজর ফুলকপির ওপর পড়ে, যেটার দাম একটু কম ছিল। ফুলকপি 20 টাকা কিলো, নিয়ে যাও। ঠিক আছে, 1 কিলো দিয়ে দিন। ভোলারাম 1 কিলো ফুলকপি 20 টাকা দিয়ে কিনে নেয় আর বেঁচে যাওয়া টাকা নিয়ে কম্বল কিনতে চলে যায়। কিন্তু গিয়ে সে শোনে একটা কম্বলের দাম 800-900 টাকা। 800 টাকা? 900 টাকা? এত দাম? আমার কাছে তো মোটে 80 টাকা আছে। এখন আমি কি করব? তখনই তার নজর তার ছোটবেলার বন্ধু মহেশের ওপর পড়ে। মহেশের দোকান বাজারে সবচেয়ে বড় ছিল। আরে মহেশ, তুই এখানে? সে দৌড়ে তার কাছে যায়। কেমন আছিস ভাই? আরে ভোলারাম, কেমন আছিস ভাই? এত ঠান্ডা এখানে, কি কিনতে এসেছিস? কম্বল নিবি? হ্যাঁ ভাই, কম্বল নিতেই এসেছি, কিন্তু আমার কাছে মাত্র 80 টাকা আছে রে। আমার মেয়ে রিয়া পুরো রাত ঠান্ডায় কাঁপতে থাকে, তার শরীর খারাপ হয়ে গেছে। মালিক আজকেও পুরো টাকা দেয়নি। দেখ ভাই, ব্যবসা ব্যবসার জায়গায় আর বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। আমি তোকে টাকা ছাড়া কম্বল দিতে পারবো না রে। দয়া কর ভাই, আমি পুরো টাকা পেলেই তোকে দিয়ে দেব। আমার বাচ্চাগুলোর কথা ভেবে দিয়ে দে ভাই। এই 80 টাকা রাখ, তুই তো জানিস আমি মিথ্যে বলি না। আচ্ছা ভাই, এভাবে বলিস না, দাঁড়া। মহেশ ভোলারামকে একটা মোটা কম্বল দেয় আর বলে, এই কম্বলটা রাখ, আর দেখ তুই আমার বন্ধু, তাই দিলুম। পুরো টাকা পেলে অবশ্যই দিয়ে দিস, আর কখনো কোনো দরকার হলে আমার কাছে আসিস। ভোলারাম তার বন্ধুকে ধন্যবাদ জানিয়ে খুশিমনে কফি আর কম্বল নিয়ে বাড়িতে ফিরে আসে।
বাবা, কম্বল এনেছো এত মোটা? থ্যাংক ইউ বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। আজকে আমার আর ঠান্ডা লাগবে না। কিন্তু এই কম্বল আর সবজি শুধুমাত্র 100 টাকায় কিভাবে আনলে তুমি? হ্যাঁ, মালিক শুধু 100 টাকা দিয়েছিলেন, কিন্তু আমার বন্ধু মহেশ আমাকে ধারে এই কম্বলটা দিয়েছে। ভগবানের অনেক অনেক ধন্যবাদ। লতিকা কম্বল দিয়ে বাচ্চাদের ঢেকে দেয় আর ফুলকপি দিয়ে রাতের রান্না বসিয়ে দেয়। লতিকা ভোলাকে বলে, তুমি ওখানে কেন কাজ করো, যেখানে তোমার কোনো সম্মান নেই, যেখানে তোমার বাচ্চাদের খিদের কোনো মূল্য নেই? কি করব বলো? তুমি তো জানো আমি লেখাপড়া জানি না। আমি আর অন্য কাজ করতে পারবো না, একমাত্র চা বানানো ছাড়া আর অন্য কাজ আমি পারি না। তাহলে তুমি নিজের একটা দোকান কেন খুলে নিচ্ছ না? কি দোকান? তুমি কি পাগল হয়ে গেছো গিন্নি? দুবেলা খাবার কেনার টাকা নেই, দোকানের সব জিনিসপত্র কিভাবে কিনবো? তোমার তো মালিকের কাছে সব মিলিয়ে 1000 টাকা পাওনা আছে। তুমি কালই মালিককে বলো সব টাকা নাও, সেটা দিয়ে জিনিস হয়ে যাবে দোকানের কিছু। তোমার হাতে জাদু আছে, পুরো গ্রামবাসী ওই রঘুনাথ শেঠের হোটেলে তোমার হাতে চা খেতেই আসে। তুমি অন্যের দোকানে কাজ কেন করো? নিজের দোকান খুলে নাও, অন্তত একটা ঠেলা খুলে নাও। জানি না মালিক আমাকে পুরো টাকা দেবেন কি না, তবে তুমি ভালো বুদ্ধি দিয়েছ। আমি কালকেই কাজে গিয়ে পুরো টাকা চাইব। এরপর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোলারাম বাচ্চাদের গায়ে গরম কম্বল দেখে একটু শান্তি পায়, কিন্তু কালকের লড়াই এখনও বাকি আছে। মালিকের কাছে তার নিজের অধিকারের জন্য লড়তে হবে। এই লড়াই তার আর তার পরিবারের ভবিষ্যতের লড়াই। পরদিন সারাদিন সে কাজ করে, রাত্রি হয়ে যায়। সে আজ পুরো দিন চুপচাপ কাজ করে। তার মাথায় শুধু লতিকার কথাই ঘুরছিল। যে করেই হোক আজ পুরো টাকা নিতেই হবে। সে জানতো আজই তার এখানে শেষ কাজ। ভোলারাম সোজা রঘুনাথ শেঠের কাছে যে বলে, মালিক, আজকে আমার পুরো হিসেব আমাকে দিতেই হবে। আমার সব মিলিয়ে 1000 টাকা হয়েছে, পুরো টাকা দিন, আমি আর এখানে কাজ করব না। রঘুনাথ শেঠ ভোলারামের মুখে আত্মবিশ্বাসে ভরা কথা শুনে চমকে ওঠে আর বলে, কি 1000 টাকা? তোর অকাত আছে এতগুলো টাকা চাইবার? তুই জানিস 1000 টাকায় কটা শূন্য আছে? যা, তোর আর কাজ করতে হবে না, আর কোনো টাকা পাবি না। যা, ভাগ। মালিক, আপনি ঠকাবেন না। আমি জানি আমার 1000 টাকাই হয়। সততার সঙ্গে আমার হিসেব করে দিন। রঘুনাথ রেগে ভোলারামের দিকে তাকায় আর 50 টাকা ছুঁড়ে মারে। নে, এই 50 টাকা নিয়ে বিদেয় হ, আর আগের কোনো টাকা পাবি না। বেশি কথা বললে এটাও দেব না। ভোলারাম এরপর খুবই রেগে যায়। সে রঘুনাথকে রেগে গিয়ে একটি ভয়ানক কথা বলে, মালিক, আপনি গরিবের টাকা মারছেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার এই পুরো ব্যবসা, দোকান সব ধ্বংস হয়ে যাবে। নিজের ভুল আপনি একদিন ঠিক বুঝতে পারবেন। ভোলারাম 50 টাকাটা আজ আর নেয় না। সেটা রেখেই খালি হাতে সে আর কিছু না বলে চলে যায়। তার চোখে ভবিষ্যতের চিন্তা ছিল। সে এক জায়গায় একটি গাছের নিচে বসে ভাবতে থাকে যে কি করবে এরপর। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। এই ঠান্ডার মরশুমে কাঠের দাম অনেক। আমি যদি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করি, সেই টাকা দিয়ে আমি দোকান শুরু করতে পারবো। যেমন ভাবা তেমন কাজ। সে কুড়ুল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। সে অনেক কাঠ কাটে আর কাঠ কেটে বাজারে একটি কাঠের দোকানে কাঠগুলো 500 টাকায় বিক্রি করে। এইভাবে পরদিন আবার সে কাঠ কাটতে যায়। ঠিক সেই সময় 2-3 জন চলে আসে আর ভোলারামকে বলে, ওই কে রে তুই, আর এখানে কি করছিস? আমি ভোলারাম, আমিও তোমাদের মতো কাঠ কাটতে এসেছি। কি, তুই জানিস না এই জঙ্গলের সব গাছের ওপর শুধু আমাদের অধিকার? এটা আমাদের এলাকা, চল যা এখান থেকে। এমনটা বলবেন না দয়া করে। আমার বাচ্চারা ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছে, তারা না খেয়ে আছে। আমার কাছে কোনো কাজও নেই, দয়া করে আমাকে কাঠ কাটতে দিন। আমি কথা দিচ্ছি আমি আর 2-3 দিন কাঠ কাটবো, তারপর আর আসবো না। ভোলারামের কথা শুনে তারা খুবই কষ্ট পায় আর তাকে 2-3 দিনের জন্য কাঠ কাটার অনুমতি দিয়ে দেয়। এরপর 3 দিন ভোলারাম বেশি করে কাঠ কেটে 7000 টাকা জমিয়ে ফেলে
আর সেই টাকা দিয়ে একটি ছোট্ট ঠেলাগাড়ি আর কিছু দোকানের জিনিস কিনে গ্রামের মোড়ে চায়ের দোকান লাগিয়ে ফেলে। এইদিকে রঘুনাথ শেঠ চা বানানোর জন্য অন্য একজনকে কাজে রাখে, কিন্তু তার চায়ে ভোলারামের মতো স্বাদ নেই। গ্রামের সবাই ধীরে ধীরে তার দোকানে আসা বন্ধ করে দেয়। রঘুনাথের ব্যবসা পুরো বন্ধ হয়ে যায়। গ্রামের সবাই ভোলারামের চায়ের দোকানে ভিড় করে। তার হাতের সেই স্বাদ ও গন্ধে পুরো গ্রাম ভরে ওঠে। এরপর একদিন রঘুনাথ ভোলারামের দোকানে আসে। বলারাম, আমায় ক্ষমা করে দে। চল আমার দোকানে কাজ করবি, আমি তোকে রোজ 500 টাকা করে দেব। না মালিক, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কাজ করব না। আপনি যান, আমি নিজের দোকান খুলেছি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এই বলে রঘুনাথ সেখান থেকে চলে যায়। এরপর ধীরে ধীরে ভোলারাম নিজের দোকানের টাকা থেকে একটা পাকা ঘর তৈরি করে নেয়। এইভাবেই ভোলানাথ নিজের সততা, পরিশ্রম আর লতিকার বুদ্ধিমানের মতো সিদ্ধান্তে নিজের আর তার পরিবারের ভাগ্য বদলে নেয়। নভেম্বর মাস, বাতাসে ঠান্ডার কাঁপুনি। গ্রামের গাছপালা আর ঘাসে লেগে আছে সকালের কুয়াশা। প্রায় প্রতিটা ঘর থেকে ধোঁয়া উঠছে, উনুনে কাঠ জ্বলছে। এই গ্রামেই বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল হরি। হরি পুরনো একটা কম্বল জড়িয়ে বসে আছে। পাশে তার স্ত্রী শান্তি আর 2 সন্তান ছোট আর গুড়িয়া। শান্তি, আজ তো হাওয়া একদম হাড় কাঁপানো, কাঠও শেষ হয়ে গেছে। ভাবছি বাজার থেকে কিছু নিয়ে আসবো। কিন্তু টাকা কোথা থেকে আনবে হরি? কালই তো বলছিলে 3 দিনের ধার হয়ে গেছে। বাবা, আমি আজ স্কুলে যাব না। বাইরে তো ঘন কুয়াশা, হাওয়াও প্রচণ্ড। বাবারে, পড়াশোনাই তো আমাদের ভরসা। তবে আজ থাক, আজ যেতে হবে না, আজ বাড়িতেই থাকো। হরি একজন গরিব কৃষক। তার জমি আছে, কিন্তু মাটি তাকে আর আশীর্বাদ দেয় না। ঠান্ডা যেমন বাড়ছিল তেমনই হরির সংসারের চিন্তাও। 2 ঘন্টা পর হরি বাজারে পৌঁছলো। ঠান্ডা হাওয়া বইছে, তবু বাজারে লোকজনে ব্যস্ত। হরির উদ্দেশ্য কাঠ কেনা, কিন্তু তার পকেট ফাঁকা। হরি ভাই, টাকা ছাড়া কাঠ পাবেন না। কালকের টাকা এখনো বাকি। আজকের দিনটা দাও শুধু ভাই, বাচ্চারা ঠান্ডায় কাঁপছে। কাল ফসল বিক্রি করেই সব শোধ করে দেব। তুমি সবসময় কাল কাল করো, কিন্তু সেই কাল কবে আসবে হরি? কাঠওয়ালার কথা শুনে হরি চুপ করে গেল। তার কথা ফুরিয়ে গেছে। বাজারের কোণে পড়ে থাকা কিছু ভাঙা কাঠ সে কুড়িয়ে নিল আর চুপচাপ বাড়ি ফিরে এলো। সন্ধ্যায় ঠান্ডা আরও বেড়েছে। ঘরের মধ্যে ছোট আর গুড়িয়া উনুনের পাশে বসে আছে। এই ভাঙা কাঠে আগুন জ্বলবে না হরি, সব ভেজা। কাল নদীর ধারে গিয়ে শুকনো কাঠ আনবো। শান্তি, কাল থেকে পরিশ্রম শুরু করতেই হবে, না হলে এই ঠান্ডায় টিকে থাকা কঠিন। বাবা, আমরা সবাই মিলে কাজ করব। অবশ্যই করব মা। এই ঠান্ডার মধ্যেও হরির মুখে একটুখানি আশা, নিজের সন্তানদের জন্য। পরদিন সূর্য ওঠার আগেই হরি বেরিয়ে পড়ল। নদীর ধারে কুয়াশায় হাওয়া যেন সূচির মতো বিঁধছে। জীবনও এই ঠান্ডার মতো, কখনো সুখ কখনো দুঃখ। সেই শুকনো কাঠ কুড়োতে কুড়োতে একটি পুরনো মাটির হাঁড়িও পেল। হরি ভাবল এই পুরনো হাঁড়িগুলোকে পরিষ্কার করে সে বিক্রি করবে। সেই মাটির হাঁড়িগুলো বিক্রি করার পাশাপাশি হরি নদীর ধার থেকে মাটি কেটে এনে বাড়িতেই মাটির হাঁড়ি তৈরি করতে লাগলো। তার হাতে জাদু ছিল। তার প্রত্যেকটি হাঁড়ি ছিল অত্যন্ত সুন্দর আর শক্ত ও মজবুত। কি গো, তুমি এত ঠান্ডায়ও কাজ করছো? একটু বিশ্রাম নাও। গরিবের কপালে বিশ্রাম নেই শান্তি। পরিশ্রম থেমে গেলে এই শ্বাসও থেমে যাবে। সেই রাতেই হরি ভাবল, ভাগ্য নয়, পরিশ্রমই বদলে দেয় জীবন। 1 সপ্তাহ পরে হরির বানানো হাঁড়িগুলো বাজারে বিকোতে শুরু করলো। লোকজন বলল, হরির হাতে জাদু আছে। হরি ভাই,
আগামী সপ্তাহে আরো 20টা হাঁড়ি চাই। হ্যাঁ ভাই, পেয়ে যাবেন, একটু সময় দিন। হরির পরিশ্রমের ফল আসতে শুরু করলো, কিন্তু ভাগ্য এখনো পুরোপুরি সদয় নয়। যখন মানুষ উপরে ওঠে, ভেতরে একটা আওয়াজ ওঠে, আরও চাই। হরির ভেতরেও সেই আওয়াজ জেগে উঠল। যদি সস্তা মাটি মিশিয়ে হাঁড়ি বানায়, লাভ বেশি হবে, কেউ ধরতেও পারবে না। এই চিন্তাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। হরি সস্তা মাটি মেশানো শুরু করলো। বাইরে থেকে হাঁড়িগুলো সুন্দর, কিন্তু ভেতর থেকে দুর্বল। হরি, এটা ঠিক না। হাঁড়ি ভেঙে গেলে লোকজন কি বলবে? একটু সময় দাও শান্তি, টাকা এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু টাকা সবসময় সুখ আনে না, কখনো সব কিছু কেড়েও নেয়। এইভাবেই কিছুদিন হরি বাজারে হাঁড়ি বিক্রি করলো। লোকজন আসছে, নিচ্ছে। কয়েক ঘন্টায় হরির সব হাঁড়ি বিক্রি হয়ে গেল। হরি ভাই, এখন তোমাকে ছাড়া বাজার পুরো ফাঁকা লাগে। হরি খুশি, কিন্তু সেই হাঁড়িগুলো তার পেছনে তারই লেখা ভাগ্য বয়ে নিচ্ছিল। দুদিন পর খবর এলো, হরির হাঁড়িগুলো ভেঙে গেছে। চারদিকে হইচই। আরে হরি, তুই তো ঠকিয়েছিস। আগে তুই ভালো হাঁড়ি বানাতিস, এখন টাকার লোভে অসৎ উপায় অবলম্বন করলি। না 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 ভাই, আমি তো এমনটা ভাবিনি। লোভ হরির কাছ থেকে তার সম্মান, বিশ্বাস আর শান্তি কেড়ে নিল। হরি চুপচাপ বসে আছে, শান্তির চোখে জল। বলেছিলাম হরি, ভুল পথে সুখ আসে না। হ্যাঁ শান্তি, আমি সব হারিয়েছি, কিন্তু আবার সব শুরু করব। সেই রাতেই ঠান্ডা উনুনের পাশে বসে হরি প্রতিজ্ঞা করল, এবার শুধু সত্যি পথে চলব। পরদিন হরি সব পুরনো হাঁড়ি ভেঙে ফেলল, নতুন মাটি তুলল। এবার প্রতিটা হাঁড়ি বানালো সম্পূর্ণ সততার সঙ্গে। বাবা, আবার হাঁড়ি বানাচ্ছ? হ্যাঁ বাবা, ভুল সবাই করে, কিন্তু সেই ভুলটা মানুষকেই শোধরাতে হয়। কিছুদিন পর সবাই দেখলো হরি আবার বাজারে ফিরেছে। এইবার লোকজন চুপ করে আছে, কিন্তু ভেতরে একটা বিশ্বাস জেগেছে। হরি ভাই, আমরা আবার একটা সুযোগ দেব তোমাকে, দেখি এবার তুমি কি করো। ধন্যবাদ ভাই, এবার সৎ পথে কাজ করব। হরির নতুন হাঁড়িগুলো মজবুত, লোকজনের বিশ্বাস ফিরল, টাকাও এলো। কিন্তু হরি আর লোভ করল না। শান্তি, এখন মনে হচ্ছে ঈশ্বরও পরিশ্রম দেখে। হ্যাঁ গো, আর সততা সবসময় জেতে। রাতে ঠান্ডা হাওয়া বইছিল। হরি উনুন জ্বালিয়ে ঘরটা গরম করলো। তার স্ত্রী আর সন্তানদের দেখে মনে মনে বলল, ঠান্ডা যতই হোক, মানুষের হৃদয়ের উষ্ণতাই আসল সম্পদ। আজও গ্রামবাসীরা বলে, ডিসেম্বরের ঠান্ডায় হরি শেখালো, ঠান্ডা থেকে বাঁচতে কম্বল নয়, সততা আর পরিশ্রম লাগে। এরপর শীত আরও বেড়ে যায়। ভোরের কুয়াশা পুরো গ্রাম ঢেকে রাখে। হরির ঘরে আজ প্রথমবার উষ্ণতা, উনুনে আগুন জ্বলছে, বাচ্চারা হাসছে। দেখবে, এবার আমাদেরও দিন বদলাবে। হ্যাঁ শান্তি, এখন আর ভুল করব না। আমার মাটি আর সততাই আমার আসল সম্পদ। সব ঘরের সুখ টাকায় আসে না, আসে নিয়ত থেকে। হরির ঘরও এখন তেমনই এক ঘর ছিল। হরি ভাই, তুমি সত্যি অনেক পরিশ্রমী মানুষ। তোমার জন্য আমরা একটা জায়গা ঠিক করে দিচ্ছি, সব সময় দোকান দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া, আশীর্বাদ করো আমার পরিশ্রম যেন কখনো কমে না যায়। হরির কাছে এখন বাজার শুধু রোজগারের জায়গা নয়, এটা তার সম্মান আর আত্মবিশ্বাসের মঞ্চ হয়ে উঠেছে। এইভাবেই কিছুদিন কাটতে থাকে। হঠাৎ একদিন বাজারে এক বড় ব্যবসায়ী আসে। সে হরির কাজ দেখে মুগ্ধ হয়ে বলে, হরিবাবু, আপনি কি শহরে গিয়ে আমার সঙ্গে কাজ করবেন? আমি আপনার হাঁড়িগুলো বড় বাজারে বিক্রি করব। শহর? কিন্তু আমার গ্রাম, আমার পরিবার। প্রথমবার হরির সামনে এক বড় সিদ্ধান্ত, পরিশ্রম আর মায়ার মাঝখানে। সেই রাতে হরি উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তারার মাঝে কুয়াশা ছেয়ে আছে, যেন ঈশ্বর বলছেন, ভেবেচিন্তে পদক্ষেপ নিও। হরি, যেই সিদ্ধান্তই নাও মন থেকে নিও,
আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমি শহরে যাব না শান্তি, আমি এখানে থেকেই পরিশ্রম করব। এরপর হরি আর শহরে গেল না, সে গ্রামে থেকেই পুরো সততার সঙ্গে তার কাজ করতে থাকলো।